কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র অনলাইন ক্লাস গুণগত রসায়ন 14তে স্বাগতম জানাচ্ছি। আমি রাজু আহমদ, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আলোচনা করব বিশোধন এবং বিশোধন প্রণালী, পিউরিফিকেশন অ্যান্ড পিউরিফিকেশন প্রসেস। সাধারণত অপদ্রব্য অপসারণ প্রক্রিয়াকে যৌগের বিশোধন প্রণালী বলে। উপস্থিত অপদ্রব্য এবং যৌগের প্রকৃতি অনুসারে বিশোধনের জন্য বিভিন্ন প্রণালী ব্যবহৃত হয়, যেমন পরিস্রাবণ, কেলাসন, সাধারণ পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, বাষ্পপাতন, ঊর্ধ্বপাতন, দ্রাবক নিষ্কাশন এবং ক্রোমেটোগ্রাফি। বিশোধন পদ্ধতি কিরূপ হবে তা নির্ভর করে যৌগের ধর্ম, প্রকৃতি এবং তার ভৌত অবস্থার উপর। কঠিন যৌগের বিশোধনের জন্য আমরা পরিস্রাবণ, কেলাসন, আংশিক কেলাসন, ঊর্ধ্বপাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমেটোগ্রাফি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করি। তরল যৌগের বিশোধনের জন্য পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, বাষ্পপাতন, সমস্ফুট পাতন, দ্রাবক নিষ্কাশন এবং রাসায়নিক প্রণালী ব্যবহৃত হয়। লেকচার 13-এ পাতন, আংশিক পাতন এবং কেলাসন আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার বিষয় নিম্নচাপে পাতন থেকে। তারপরও পাতন এবং আংশিক পাতন কিছুটা ধারণা দিব। শুরুতেই সাধারণ পাতন। যে প্রক্রিয়ায় কোনো মিশ্রণের একটি তরল উপাদানকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ওই বাষ্পকে শীতল ও ঘনীভূত করে আবার তরলে পরিণত করে মিশ্রণ থেকে পৃথক করা হয়, তাকে পাতন বলে। সাধারণত স্ফুটনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি হলে পাতন প্রক্রিয়ায় উপাদানসমূহ পৃথক করা হয়। আমরা পাতন প্রক্রিয়াটি দেখব। এটি একটি ডিস্টিলেশন সেট। এখানে একটি পাতন ফ্লাস্ক, এটি যেই তরলটিকে আমরা পাতন করব সেটি এখানে নেওয়া হয়। এটি হচ্ছে গ্রাহক পাত্র। মাঝখানে একটি আছে কন্ডেন্সার। কন্ডেন্সারের মধ্য দিয়ে শীতল পানি নিম্ন থেকে প্রবাহিত করা হয় এবং উপরের দিয়ে গরম পানিটি বেরিয়ে আসে। শীতল পানি মাঝখানের টিউবটিকে ঠান্ডা করে, ফলে বাষ্প এই কন্ডেন্সারে ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে জমা হয়। এখানে তাপ দেওয়ার জন্য, যেহেতু এখানে জৈব যৌগ ব্যবহার করা হয়, জৈব যৌগ দাহ্য বিধায় সরাসরি তাপ দেওয়া যায় না, এক্ষেত্রে ওয়াটার বাথ, অয়েল বাথ অথবা এ ধরনের হিটিং ম্যান্টেল ব্যবহার করা হয়। জৈব যৌগ যাতে বাম করে পড়ে না যায়, তাই এখানে সামান্য 2-1 টুকরা পোরসিলেন নেওয়া হয়। যেমন আমরা যদি অ্যানিলিন এবং নাইট্রোবেনজিনের মিশ্রণ থেকে উপাদান পৃথক করতে চাই, অ্যানিলিনের স্ফুটনাঙ্ক 184 ডিগ্রি সেন্টিগ্রেড, নাইট্রোবেনজিনের স্ফুটনাঙ্ক 211 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে স্ফুটনাঙ্কের ব্যবধান
40 ডিগ্রির বেশি হওয়ায় সাধারণ পাতন পদ্ধতিতে একে পৃথক করা যায়। আমরা যদি 185 বা 184 উপরে হিট করি, 185 ডিগ্রিতে হিট করি মিশ্রণকে, তাহলে এদিক দিয়ে অধিক উদ্বায়ী উপাদান এনিলিন বাষ্পীভূত হবে, হয়ে কন্ডেন্সারে শীতল পানির সংস্পর্শে এসে বাষ্পটি ঘনীভূত হয়ে তরল আকারে গ্রাহক পাত্রে জমা হবে। তাহলে এই পাত্রে জমা হবে অ্যানিলিন, এই পাত্রে থেকে যাবে নাইট্রোবেনজিন। এটি একটি ডিস্টিলেশন সেট। হিটিং ম্যান্টেল এখানে যুক্ত আছে। এটি একটি পাতন ফ্লাস্ক, যেখানে তরল মিশ্রণকে তাপ দেওয়া হয়। এটি একটি লিবিক শীতক বা কন্ডেন্সার। এটি হচ্ছে গ্রাহক পাত্র। আংশিক পাতন। কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট 2 বা ততোধিক তরল পদার্থের মিশ্রণকে অংশ কলামযুক্ত একটি পাতন ফ্লাক্সে তাপ প্রয়োগ করে উপাদানগুলোকে নিজ নিজ স্ফুটনাঙ্কে পাতিত করে পৃথক করার পদ্ধতিকে বলা হয় আংশিক পাতন। এটি একটি আংশিক পাতন যন্ত্র। স্ফুটনাঙ্কের ব্যবধান যদি 40 ডিগ্রির কম হয়, এরকম মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করার জন্য আংশিক পাতন ব্যবহার করা হয়। আংশিক পাতনে সাধারণ পাতনের মতোই, তবে এক্ষেত্রে একটি অংশায়ন কলাম বা ফ্র্যাকশনেটিং কলাম যুক্ত করা হয়। যেমন আমরা একটি উদাহরণ যদি দেখি, বেনজিন স্ফুটনাঙ্ক 81 ডিগ্রি সেন্টিগ্রেড, টলুইনের স্ফুটনাঙ্ক 111 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুইটি তরলের মধ্যে স্ফুটনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। সেক্ষেত্রে এই রকম একটি অংশায়ন কলাম যুক্ত করতে হয়। আমি বেনজিন এবং টলুইনের মিশ্রণ এই পাতন ফ্লাক্সে নিয়ে যদি তাপ দেই, তাহলে দুটির বাষ্পই এদিক দিয়ে উপরে ওঠে। টলুইনের স্ফুটনাঙ্ক বেশি বিধায় অংশায়ন কলামে টলুইন ঘনীভূত হয়ে পাতন ফ্লাক্সে ফিরে আসে। শুধুমাত্র বেনজিন বাষ্প কন্ডেন্সারে শীতল হয়ে ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে জমা হয়। আংশিক পাতন মূলত পেট্রোলিয়াম প্রসেসিং, পেট্রোকেমিক্যাল উৎপাদন, প্রাকৃতিক গ্যাস প্রসেসিং, কোল্টার প্রসেসিং এবং তরল বায়ু হতে উপাদান অক্সিজেন, নাইট্রোজেন পৃথক করার জন্য আংশিক পাতন ব্যবহার করা হয়। নিম্ন চাপে পাতন। যে সকল জৈব তরল পদার্থ স্বাভাবিক বায়ুচাপে পাতনের সময় স্ফুটনাঙ্কে বা তার কাছাকাছি তাপমাত্রায় বিয়োজিত হয়, সেগুলিকে হ্রাসকৃত চাপে পাতন করে বিশোধন করা হয়। এই প্রক্রিয়ার নাম নিম্ন চাপে পাতন। এটিও সাধারণ পাতনের মতোই, তবে কিছু তরল আছে যা সাধারণ চাপে স্ফুটনাঙ্কে বিয়োজিত হয়। যেমন সাবান শিল্পে গ্লিসারিনকে যখন স্প্যান্ট লাই থেকে বা বর্জ্য লাই থেকে পৃথক করা হয়, সেক্ষেত্রে গ্লিসারিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 290 ডিগ্রি সেন্টিগ্রেড। স্বাভাবিক বায়ুচাপে যদি আমরা গ্লিসারিনকে পাতন প্রক্রিয়ায় পৃথক করতে চাই, সেক্ষেত্রে
90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। 290 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লিসারিন বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন তৈরি করে। তাই পাতন ফ্লাক্সে চাপ কমিয়ে দেওয়া হয়। এখানে চাপ যদি আমরা 12 মিলিমিটার মার্কারি করি, তোমরা জানো বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। এখানে চাপ কমিয়ে যদি আমরা 12 মিলিমিটার মার্কারি করি, তোমরা জানো চাপ কমাই দিলে স্ফুটনাঙ্ক কমে যায়। তখন গ্লিসারিন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনরূপ বিয়োজন ছাড়াই বাষ্পীভূত হয়। এভাবে গ্লিসারিনকে যে পদ্ধতির সাহায্যে পৃথক করা হয় তাই নিম্নচাপে পাতন। সচরাচর চাপ কমানোর জন্য গ্রাহক পাত্রের উপরে ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয় যদি খুব বেশি চাপ কমানোর প্রয়োজন পড়ে। অন্যথায় সাধারণ নিম্নচাপে পাতনের জন্য পানির পাম্প ব্যবহার করা হয়। এখানে পাতনের মতোই শুধুমাত্র চাপ কমিয়ে অবিয়োজিত অবস্থায় পাতন করার জন্যই নিম্নচাপে পাতন ব্যবহার করা হয়। সাধারণত নিম্নচাপে পাতন সাবান শিল্পের বর্জ্য লাই থেকে গ্লিসারিন পৃথক করা, চিনি শিল্পে আখের রসকে গাঢ় করার কাজে নিম্নচাপে পাতন ব্যবহার করা হয়। আমরা গোলাপের পাপড়ি দেখছি। তোমরা জানো গোলাপে সুঘ্রাণ আছে। সুঘ্রাণটি মূলত 2-ফিনাইল ইথানলের জন্যই। আরো বিভিন্ন জৈব যৌগ আছে যা এদের সুঘ্রাণের জন্য দায়ী। আমরা গোলাপের পাপড়ি থেকে সুঘ্রাণটা পৃথক করতে চাই, অথবা লেমন গ্রাস, তোমরা জানো থাই সুপে এটি ব্যবহার করা হয়। লেমন গ্রাস থেকে সাইট্রাল পৃথক করতে চাই, লেমন গ্রাসের লেবুর সুঘ্রাণটা পৃথক করতে চাই। তাহলে যে পদ্ধতিতে পৃথক করা হয় সেই পদ্ধতিটি হচ্ছে স্টিম পাতন বা বাষ্পপাতন। স্টিম পাতন যন্ত্রটি দেখতে এরকম। এই পাত্রে স্টিম জেনারেট করা হয়, বাষ্প তৈরি করা হয়। এই পাত্রে আমি যেই উপাদানটি পৃথক করব, যেমন লেমন গ্রাস থেকে আমি সাইট্রাল পৃথক করতে চাচ্ছি, এই পাত্রে লেমন গ্রাস নিব, পানি নিব। এটি হচ্ছে গ্রাহক পাত্র। তাহলে বাষ্পপাতনটা কি আমরা দেখি। যে সকল পদার্থ স্টিমের উষ্ণতায় উদ্দায়ী, মানে বাষ্পের যেই তাপ এই তাপে উদ্দায়ী, কিন্তু বিয়োজিত হয় না, বরং পানিতে অদ্রবণীয় বা আংশিক দ্রবণীয়, তাদের মধ্য থেকে স্টিম চালনা করে অনুদ্দায়ী ভেজাল পদার্থের মিশ্রণ হতে পাতিত করে পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পপাতন। সোজা কথা, আমাদের টার্গেটেড উপাদানটিকে বাষ্পের মাধ্যমে উদ্দায়ী করে আমরা কন্ডেন্সারে নিয়ে যাব। কন্ডেন্সারে ঘনীভূত হয়ে এখানে সুঘ্রাণযুক্ত উপাদানটি পৃথক হবে। এটি হচ্ছে বাষ্পপাতন। সোজা কথা, এটি বাষ্পের সাহায্যে পাতন। আমরা একটি বাষ্পপাতন যন্ত্র, ল্যাবরেটরি বাষ্পপাতন যন্ত্র দেখছি। এটি হচ্ছে স্টিম জেনারেটর। এখানে তাপ দিয়ে স্টিম তৈরি করা হয়। এই স্টিমটি নলের সাহায্যে এসে মাঝখানে একটি পাত্রে যায়, যেখানে দুটি সমাণুর মিশ্রণ আছে, জৈব যৌগের সমাণু। একটিকে আমি বাষ্পের সাহায্যে পৃথক করতে পারি, যেটি বাষ্পের তাপে উদ্দায়ী কিন্তু পানিতে অদ্রবণীয়। এই বাষ্পের তাপে একটি উপাদান এদিক দিয়ে বেরিয়ে আসবে, এখানে কন্ডেন্সার যুক্ত আছে। কন্ডেন্সারে এটি আবার ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে জমা হবে। এটি হচ্ছে বাষ্পপাতনের বহুবিধ ব্যবহার আছে, আমরা কিছু ব্যবহার দেখব।
সুগন্ধি তেল হতে উপাদান সমূহ সংগ্রহ, উদ্ভিদ হতে প্রয়োজনীয় তেল সংগ্রহ, লেমন গ্রাস থেকে সাইট্রাল নামক সুগন্ধি আহরণ, দুটি সমাণুর মধ্যে অধিক উদ্বায়ী সমাণু পৃথককরণ, কোন রাসায়নিক বিক্রিয়ায় উদ্ভূত উদ্বায়ী তরল উপজাতকে অপদ্রব্য থেকে আলাদাকরণ প্রভৃতি কাজে বাষ্পপাতন ব্যবহার করা হয়। ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে এবং বাষ্পকে শীতলীকরণ করে পুনরায় কঠিন পদার্থে পরিণত করা হয় তাকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতিত পদার্থকে উৎক্ষেপ বা সাবলিমেট বলা হয়। এটি একটি ঊর্ধ্বপাতন যন্ত্র। আমি অপরিশোধিত নমুনাকে একটি ফ্লাস্কে নিতে হবে, এটি হচ্ছে ফ্লাস্ক। ফ্লাস্কের সাথে একটি কন্ডেন্সার যুক্ত করতে হয়। কন্ডেন্সারের মধ্যে বরফ শীতল পানির প্রবাহ দেওয়া হয়। এখন যদি আমরা তাপ দেই, তাপ দিলে এখান থেকে মিশ্রণ থেকে একটি পদার্থ সোজা কঠিন থেকে তরল না হয়ে সোজাসুজি চলে যাবে বাষ্পে। এই বাষ্পটি কন্ডেন্সারের শীতল পানির সংস্পর্শে এসে সরাসরি কঠিন আকারে জমা হবে। এভাবে মিশ্রণ থেকে কোনো একটি ঊর্ধ্বপাতনের মাধ্যমে কোনো একটি উপাদান পৃথক করাকে আমরা বলছি ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন এর প্রয়োগ আমরা দেখব। নিশাদলকে বিশুদ্ধীকরণে ঊর্ধ্বপাতন ব্যবহৃত হয়। কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, বেনজোইক অ্যাসিড ইত্যাদি ঊর্ধ্বপাতনের দ্বারা বিশোধন করা হয়। দ্রাবক নিষ্কাশন যে প্রক্রিয়ায় কোনো মিশ্রণ থেকে অন্য কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট উপাদান পদার্থকে পৃথক করা হয় তাকে বলা হয় দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশনের সাধারণ নিয়ম হচ্ছে পোলার যৌগ পোলার দ্রাবকে এবং অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আমরা অ্যালকোহল এবং ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম এর মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথককরণে আমরা দ্রাবক নিষ্কাশন প্রয়োগ করতে পারি। এটি হচ্ছে একটি সেপারেশন ফানেল বা পৃথকীকরণ ফানেল। এখানে ক্লোরোফর্ম এবং ইথানল দুটি মিশ্রিত অবস্থায় আছে। আমি দুটি উপাদান পৃথক করতে চাচ্ছি, তাহলে যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন করার জন্য আমরা ইথানল এবং ক্লোরোফর্মের মিশ্রণটিকে সেপারেশন ফানেলে নিয়ে এমন একটি তরল যোগ করতে হবে যাতে এই দুইটি উপাদানের একটি দ্রবীভূত হয় আরেকটি অদ্রবণীয় থেকে যায়। আমরা এই উদ্দেশ্যে পানি যোগ করলাম। পানি ইথানলের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, তাই ইথানল পানিতে দ্রবীভূত হয়ে জলীয় স্তর তৈরি করবে। ক্লোরোফর্ম পানিতে অদ্রবণীয় বিধায় সে ভিন্ন আরেকটি স্তর তৈরি করবে। ক্লোরোফর্ম ভারী বিধায় এটি নিচে থাকবে, উপরে থাকবে পানি এবং ইথানলের জলীয় স্তর। আমরা স্টপ কর্ক খুলে দিয়ে ক্লোরোফর্মকে পৃথক করে নিব। অবশিষ্ট থাকবে ইথানল এবং পানির মিশ্রণ। এই মিশ্রণে যদি আমরা ইথার যোগ করি, ইথারে অ্যালকোহল দ্রবীভূত হবে।
পানি আলাদা একটি স্তর, এরকম আলাদা একটি স্তর তৈরি করবে। এখান থেকে পানিকে পৃথক করে ইথানল এবং ইথারের মিশ্রণকে যদি আমরা আংশিক পাতন করি তাহলে দুটি উপাদান পৃথক হয়। এই পদ্ধতিটিকে আমরা বলছি দ্রাবক নিষ্কাশন। আমরা যদি কঠিন নমুনা থেকে কোনো একটি উপাদান পৃথক করতে চাই, সেক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সকসলেট এক্সট্রাক্টর। এটি হচ্ছে সেই যন্ত্র। এই যন্ত্রটির এই অংশটা হচ্ছে দেখতে এরকম। এখানে আমরা একটি ফিল্টার পেপারে কঠিন নমুনা নিব। এই নমুনা থেকে আমাদের কাঙ্ক্ষিত উপাদানটি পৃথক করতে পারি। আমরা যদি একটি উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে মরিচের গুঁড়া, তোমরা জানো মরিচ খেতে ঝাল। এই ঝাল উপাদানটি হচ্ছে ক্যাপসাইসিন। মরিচের গুঁড়ায় একটি উপাদান আছে, তা হচ্ছে ক্যাপসাইসিন। আমরা যদি ক্যাপসাইসিন উপাদানটি পৃথক করতে চাই তাহলে সকসলেট এক্সট্রাক্টর দিয়ে আমরা সহজেই পৃথক করতে পারবো। আমরা যদি দেখি যে এই যন্ত্রটির কার্যপ্রণালী, আমরা মাঝখানের টিউবটিতে মরিচের গুঁড়া নিব, নিচে ফ্লাস্কে আমরা ইথানল নিব। ইথানলকে তাপ প্রয়োগ করলে বাষ্প হবে। এই বাষ্পটি এদিক দিয়ে যেয়ে কনডেন্সারে ঘনীভূত হয়ে মরিচের গুঁড়ার উপর পড়বে। মরিচের গুঁড়ার যে ঝাল উপাদান বা ক্যাপসাইসিন, যা ইথানলে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে পার্শ্ব নল দিয়ে এটি আবার ফিরে আসবে রাউন্ড বোতল ফ্লাস্কে। এখানে ইথানল এবং ক্যাপসাইসিনের মিশ্রণ পাওয়া যাবে। এরকম কয়েক সাইকেল করতে হবে, কয়েকবার করে করতে হবে। ফলে এইখানে যে আমরা পাবো ইথানল প্লাস ক্যাপসাইসিন। ইথানলকে আমরা ভ্যাকুয়াম ইভাপোরেটরে নিয়ে ইথানলকে বাষ্পীভূত করে দিলে নিচে যে পাউডার জমা থাকবে সেটি হচ্ছে মরিচের ঝাল উপাদান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।